লেখিকা সংঘমিত্রা দাশের কলঙ্কিনী। বেশ কিছুক্ষণ হলো ঘরের ভেতর থেকে আসা চিৎকার, চেঁচামেচি, কান্নার শব্দটা কমে এসেছে। পরমা দেবীর বিলাপের আওয়াজটা কান পাতলে শোনা যাচ্ছে। সব শেষ হয়ে গেল। ডাইনিটা আমার ছেলেটাকে খেলো। আয় এবার আমাকে খেয়ে তোর সব স্বাদ পূরণ কর। এক নাগাড়ে বলে চলেছেন কথাগুলো। পুলিশের জিপটা গেটের বাইরে দাঁড়িয়ে। থানার বড়বাবু, মেজবাবু আর দুজন মহিলা কনস্টেবল ভিতরে ঢুকেছেন, আর ছোটবাবু পাহারায় আছেন কোলাপসিবল গেটটায়। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাড়ির ভেতরের কেউ যাতে পালাতে না পারে তার জন্য এই ব্যবস্থা। তবে পাড়ার লোকেরা অনেক আগেই পিছনের পাঁচিল টপকে একজনকে দৌড়ে পালাতে দেখেছে। সোজা ছুটে গিয়ে একটা রানিং অটোতে উঠে পালিয়েছে সে। একটা অ্যাম্বুলেন্স আর একটা কালো পুলিশ ভ্যান এসে দাঁড়ালো এইমাত্র। চারদিকে উৎসুক মানুষের জটলা, ফিসফাস নানা কথা। বাড়ির বউ প্রেমিকের সঙ্গে মিলে খুন করেছে স্বামীকে। দারুণ মুখরোচক বিষয়ে নানাজন নানা গল্প বানাতে ব্যস্ত। সাথে রয়েছে কুৎসিত গালিগালাজ আর নানা প্রকার ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি। একটা স্ট্রেচারে করে সাদা চাদরে মোড়া সৌমেন তালুকদারের দেহটা বাইরে আনা হলো। বছর 36-37-এ তরতাজা তরুণ, এখন কেমন নিথর পড়ে আছে। জন্ম থেকে এই পাড়াতেই মানুষ ছেলেটা। ছোটবেলায় বাবাকে হারিয়েছিল, তারপর পড়াশোনার পাঠ থামিয়ে ওই বাবার ব্যবসার হাল ধরা। মা ছেলের সুখী সংসারে বছর 6 আগেই এলো সুনয়না। সম্বন্ধ দেখেই বিয়ে। এক কথায় পরমা সুন্দরী সে। 12 ক্লাসটা পাশ করতে পারেনি দুবারেও, তাই বাবা মা সৎ পাত্র দেখে পাত্রস্থ করলেন সুনয়নাকে। বয়সের পার্থক্য তা প্রায় 12 বছরের, কিন্তু এমন প্রতিষ্ঠিত ছেলে পেয়ে তারা আর এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিলেন না। বেশ ধুমধাম করে বিয়ে হয়েছিল। এখন সৌমেনের ব্যবসাও রাজ্য ছাড়িয়ে দেশে, দেশ ছাড়িয়ে বিদেশে জায়গা করে নিয়েছে। ভীষণ পরিশ্রমী ছেলেটি শুধু ছুটছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বিয়েতে পাড়া বন্ধু বান্ধব মিলিয়ে 1000-এর উপর নিমন্ত্রিত ছিল। এমন এক এলাহি আয়োজনের মধ্যে দিয়ে নতুন গৃহে প্রবেশ ঘটেছিল সুনয়নার। ওর বয়স তখন মাত্র 19। অ্যাম্বুলেন্সটা সাইরেন হাঁকিয়ে রওনা দিল। পোস্টমর্টেম হবে, তারপর বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হবে বডি। শেষকৃত্য সারতে পারবে তারপরে। সৌমেনের মাসতুতো ভাই আর তার বউ এসেছে। তারাই ছোটাছুটি করছে। ওরা ছাড়া বিশেষ কোনো নিকট আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নেই সৌমেনের। ওরাই সামলাচ্ছে সবটা। ওর মা তো হুইল চেয়ারে বন্দি। এক নাগাড়ে তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। জলজ্যান্ত ছেলেটার এমন পরিণতি কোন মা মেনে নিতে পারে? রাস্তার দুধারে লোকের ভিড়। উৎসাহী চোখগুলো অপেক্ষা করছে কখন বের করা হবে আসামিকে। অনেকেই বেশ উৎসুক। পাড়ার যেসব মহিলাদের সুনয়না রূপের অহংকার দেখিয়ে এড়িয়ে যেত, তারা বা স্বামী বাইরে থাকার সুযোগে নানা রকম ইঙ্গিত দিয়ে পাত্তা না দেওয়া পুরুষেরা মনে মনে বেশ আনন্দ পাচ্ছে। মুখে অবশ্য একটা দুঃখ দুঃখ মুখোশ লাগিয়ে রেখেছে। অনেকেই জানতো, দেখেওছে, কখনো দুপুরের দিকে আবার কখনো সন্ধ্যের দিকে দুধ দেবার নামে একটি ছেলে আসতো। বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে বের হতো। সুনয়নার সাথে ফষ্টি নষ্টি ছিল তার। ছি ছি, ভদ্রবাড়ির বউয়ের কি রুচি! আর এসব মুখরোচক খবর তো হাওয়ার আগে ছড়িয়ে পড়ে। আজ পাড়া প্রতিবেশীরা সুযোগ পেয়েছে। আশেপাশের মানুষ, ছাত্র, যুবা, মহিলা বাহিনীর হাতে পাথর, ডিম, পচা লেবু, টমেটো, তারা একেবারে রেডি। মেয়েটি বের হলেই লক্ষ্য করে ছুটতে হবে। এতক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে আসে সে। দুজন মহিলা কনস্টেবল দুদিকে ধরে আছে। সাদা একটা ছাপার চুড়িদার পরা, তাতে এখনো কাঁচা রক্তের ছিটে। মুখটা ওড়না দিয়ে ঢাকা। সেই ওড়নার নিচের চোখ দুটোতে জল আছে কিনা বোঝার উপায় নেই। শাখা পলা পরা হাত দুটো হ্যান্ডকাফে বাঁধা। গতকালই শিবরাত্রি গেছে। লাল পাড় সাদা শাড়ি, হাতে নোয়া, শাখা পলা বাঁধানো পরে সুন্দর সেজে সন্ধেবেলায় বড় বটতলার শিব মন্দিরে স্বামীর দীর্ঘায়ু কামনায় জল ঢেলেছে। শাখা পলা বাঁধানোটা আর খোলার সময় পায়নি। তার আগেই ঘটে গেছে যা, তা হয়তো সুনয়না স্বপ্নেও কল্পনা করেনি। গাড়ির মধ্যে প্রায় ঠেলেই তোলা হয় ওকে। চারপাশ থেকে ভেসে আসছে অকথ্য গালাগালি।
ইট, ডিম, টমেটোর বৃষ্টি। ভ্যানে উঠে মুখের ওড়নাটা সরিয়ে নেয় পুলিশ। হাতটা গাড়ির ভিতরে রডের সাথে বেঁধে দেওয়া হয়। দুপাশে ওই দুই কনস্টেবল। লোকজন হুমড়ি খেয়ে পড়ে গাড়ির ওপর। মেয়েটা নির্লিপ্ত বসে আছে, চোখে জলের ছিটে ফোঁটাও নেই। কি বেহায়া মেয়ে মানুষ! কত শত ঘৃণার চোখ এখনই হাতের কাছে পেলে ওকে শেষ করে দেবে। গাড়িটা এগিয়ে যায়, পিছনে ছেড়ে যায় সুনয়নার 6 বছরের সংসার। কত গল্প, কত কথা সেখানে চাপা পড়ে রইল। কে খোঁজ করবে তার? ঘটনা এইটুকুই। আগের গল্প মোটামুটি জানা। কোর্ট কেছারি, দোষী প্রমাণিত, শাস্তি। সহজ জলের মতো সরল কেস। একজন গৃহবধূ স্বামীর অনুপস্থিতিতে একটি অল্প বয়সী যুবকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। স্বামী তার এই রাসলীলা কাহিনী জেনে যেতেই প্রেমিকের সঙ্গে জোট বেঁধে নিজের স্বামীকে গুলি করে হত্যা করে। প্রেমিক পলাতক, পুলিশ তার খোঁজ করছে, কিন্তু পাড়ার লোকের তৎপরতায় বধূটিকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু ঘটনা কি এটুকুই? এই পরিবারে আসা থেকে 6 বছর কেটে গেছে সুনয়নার। এ গল্প তো শুরু অনেক আগে থেকেই, শেষটুকু আজ সবার সামনে। সেই 6 বছর আগে, সেটাও ছিল এক শীতের সময়। সুনয়না সুন্দর সাজানো গাড়ি করে পৌঁছেছিল শ্বশুর বাড়ি। বিলাস বৈভবে পূর্ণ ঘরে সে তখন কোনো স্বপ্নে রাজ্যের বাসিন্দা। বাবার ছোট্ট ব্যবসায় সে সব কিছুই দেখেনি। খুব খুশি ছিল মেয়েটা। ফুলশয্যার সাজানো খাটে অপেক্ষায় ছিল স্বামীর। বয়সের অনেকটা পার্থক্য দুজনের। ভেবেছিল খুব আদরে আহ্লাদে সোহাগে ভরিয়ে রাখবে তাকে। এ তো উপহার, অলংকার নয়। ওর ছোট ছোট ছেলে মানুষই আবদারগুলো ভালোবেসে আগলে রাখবে। ফুলশয্যার খাটেই কিছুক্ষণের মধ্যেই সুনয়নার সব স্বপ্নগুলো বেআবরু হতে থাকলো তার সুসজ্জিত শাড়ি গয়নার সাথে সাথে। একটা একটা অলংকারের সাথে তার আবদারগুলো খাট থেকে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে থাকলো। তার স্বামী মানুষটি মন, ভালোবাসা বা ইচ্ছের কোনো ধারই ধারেন না। সৌমেন তার প্রবল শারীরিক শক্তিতে সদ্য ফোটা ফুলের মতো শরীরটাকে পিষতে থাকে। কামনার উত্তেজনায় রক্তাক্ত হয় সুনয়না, কিন্তু তার কোকিয়ে ওঠা কান্না পৌঁছয় না সৌমেনের কানে। প্রবল শক্তিতে শরীরটাকে ভোগ করে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সে। এভাবেই চলতে থাকে 15 দিন। মাঝে দিরাগমনে বাপের বাড়ি ঘুরে এসেছে সুনয়না। মা মেয়েকে বুঝিয়েছে কিভাবে সংসার গুছিয়ে নিতে হয়, মানিয়ে নিতে হয় কত। এখন ওটাই ওর আসল বাড়ি। এ বাড়িতে সুনয়না এখন অতিথি। ও মাকে আর বলতে পারেনি ওর কষ্টের কথা। ভালোবাসার নামে বিভীষিকাময় রাত কাটতে থাকে ওর। হানিমুন তো দূরের কথা, নিদেন পক্ষে ভিক্টোরিয়া পর্যন্ত ঘুরতে যায়নি বিয়ের পরে। রাতে বিছানায় সৌমেনের বল প্রয়োগ ভালোবাসাকে ধীরে ধীরে সহ্য করার চেষ্টা করতে থাকে। সৌমেনের ব্যবসার কাজে সিঙ্গাপুর যেতে হয় মাসখানেকের জন্য। বুড়ি শাশুড়ি মায়ের দেখভালের জন্য রেখে যায় সুনয়নাকে। এরপর এদেশ ওদেশ ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সৌমেন। স্ত্রীকে নিয়ে যাবার কোনো কথাই হয়ে ওঠে না। মাঝে মাঝে ফেরে বাড়িতে, আর তখন ওই একই রকম অত্যাচার, শারীরিক মানসিক বল প্রয়োগ, ভালোবাসার নামে শুধু কামনা চরিতার্থ করা। এর মধ্যে 2-2বার অ্যাবর্শন হয়ে গেছে ওর। ডাক্তার বলেছেন শরীর খুব দুর্বল, অপুষ্টিতে ভুগছে। এই অবস্থায় বাচ্চা হবার ধকলও নিতে পারবে না। তাছাড়া বাচ্চার জন্য ওদের আরও কিছু বেশি সময় একসাথে থাকা প্রয়োজন। সৌমের মাকে একলা রেখে বউ নিয়ে যাবে না, সে মায়ের সঙ্গেই থাকবে। ও তো আসছে যখনই সুযোগ পাচ্ছে ব্যবসার ফাঁকে। এই রাতগুলোর ভয়ে সুনয়নাও আর ওর সাথে যাবার কথা বলে না। শাশুড়ি মা মানুষটি খারাপ নয়, ওকে কোনো কাজেই বাধা দেন না। তাকে নিয়েই ওর জীবন বেশ কেটে যেতে থাকে। এভাবে কেটে যাচ্ছিল দিন, মাস, বছর, একটা একটা করে। এর মধ্যে বাবাও হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেলেন। মা আর বুড়ি শাশুড়ি মা, এদের দায়িত্ব এখন ওর ঘাড়ে। দুজনকে নিয়ে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করছিল। আজকাল সৌমেনের বাড়ি আসা আরো অনেক কমে গেছে। ব্যবসা বড় হয়েছে। আজ গুজরাট, কাল মহারাষ্ট্র ছুটছে। কলকাতায় ব্যবসার বাজার একদম ভালো না, তাই কলকাতায়
আসার সময়ও বের করতে চায় না। সুনয়নাও বিশেষ আমল দেয় না। যন্ত্রণা ছাড়া ভালোবাসার অনুভূতি তো কোনোদিন পেল না। শারীরিক চাহিদার ওই বীভৎস রূপ ওর কাছে দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়। তবুও কেমন একটা মায়া পড়ে গেছে লোকটার ওপরে, তার মায়ের ওপরে। ছেড়ে যেতে পারেনি এই সংসারটাকে, আর যেতই বা কোথায়। এই সমাজে একা মেয়ে মানুষ, তাতে রোজগার নেই। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াই তো তার ভবিতব্য। সুনয়নার শ্বশুর বাড়িতে বহুদিন ধরে দুধ দিতেন গোপী কাকা। আদতে বিহারের মজফরপুরের বাসিন্দা হলেও দীর্ঘকাল কলকাতায় থেকে এখানকার লোক হয়ে গেছেন। সুন্দর বাংলা বলেন, শুনলে বোঝাই যায় না এটা তার মাতৃভাষা নয়। মানুষটা বড় ভালো মনের। ওদের পরিবারের একেবারে কাছের লোকের মতো হয়ে গেছিলেন। বহুদিনের সম্পর্ক। আপদে বিপদে সবসময় পাশে থাকতেন। নিত্যদিনের ছোট ছোট প্রয়োজনে উনি ছিলেন ভরসা। যে কোনো অসুবিধায় সুনয়না ওনার দ্বারস্থ হতো। কয়েকদিন গোপী কাকার কোনো খোঁজ নেই। বারবার ফোন করেও শুধু রিং হয়ে যাচ্ছে। সুনয়না বেশ চিন্তিত হয়ে পড়ল। এমন তো হবার কথা নয়। কেমন যেন অভিভাবকহীন হয়ে পড়েছে সে। দিন পাঁচেক এভাবেই কাটলো। তারপর একদিন গোপী কাকার ফোন। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এখন বাড়িতে সম্পূর্ণ বেড রেস্ট। কাল থেকে তার ছেলে বিলাস দুধ পৌঁছে দেবে ওদের বাড়ি। তবে দুপুরে না, এবার থেকে সন্ধ্যের সময় ও দুধ দিতে যাবে। আর সুবিধা অসুবিধা কোনো প্রয়োজনে ওকে বলতে যেন দ্বিধা না করে। সে তার বাপের মতো সবটাই সামলে নেবে। একটু কদিন চালিয়ে নিতে হবে, গোপী কাকা সম্পূর্ণ সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত। পরের দিন এক সুদর্শন নব্য যুবক বাড়ির সামনে বাইক নিয়ে এসে দাঁড়ালো। তারপর ডিকি থেকে একটা রুমালে মোড়া প্লাস্টিকের বোতল বের করে ভিতরে ঢুকে কলিং বেলে চাপ দিল। সুনয়না দরজার পর্দার আড়াল থেকে দেখছিল। এই তাহলে গোপী কাকার ছেলে বিলাস। কে বলবে ও দুধওয়ালা। শ্যামলা রঙে সুঠাম লম্বা চেহারা। একবার দেখলে আবার একবার ঘাড় ঘুরিয়ে লোকে তাকাবেই। শরীর দেখে বোঝাই যাচ্ছে এ ছেলে ঘরে কম, জিমে বেশি সময় কাটায়। শক্ত শরীরটার ওপর টাইট গেঞ্জি পেশিগুলোকে আরো স্পষ্ট করেছে। দুধের বোতলটা যাতে তার ওই মাচো ইমেজ নষ্ট না করে, তাই এত লুকিয়ে চুরিয়ে আনা। আবার কলিং বেলে চাপ দেয় বিলাস। সুনয়নার সম্বিত ফেরে। তাড়াতাড়ি বের হয়ে একটা বড় বাটি নিয়ে দুধটা ঢেলে বোতল ফেরত দেয় বিলাসকে। এক অসম্ভব আকর্ষণ ছেলেটার। সুনয়না একভাবে ওর দিকে তাকিয়ে থাকে। বিলাস বলে, আর কিছু বলবেন বৌদি? বাবা বলেছে আর কিছু প্রয়োজন হলে আমাকে বলতে। সুনয়না অস্ফুট উত্তর, না। বিলাস বেরিয়ে যায় গেট থেকে। এক অসম্ভব আকর্ষণে সুনয়না তাকিয়ে থাকে সেই দিকে। এই প্রথম কাউকে দেখে সুনয়নার এত উতলা লাগছে মনের মধ্যে। প্রথম দেখাতেই শরীরে কি ভীষণ আন্দোলন। ছটফট করছে যেন ওর প্রতিটা শিরা উপশিরা। বহুদিনের শরীরের খিদে যেন ছুটে গিয়ে জাপটে ধরতে চাইছে অচেনা ছেলেটিকে। এসব কি ভাবছে সে? দুধের পাত্রটা গ্যাসের আগুনে সিমে বসিয়ে ছুটে বাথরুমে ঢোকেও। বেসিনের সামনে দাঁড়িয়ে চোখে মুখে জলের ঝাপটা দিতে থাকে। তাকিয়ে দেখে আয়নাতে নিজেকে। এত কামনা বাসা বেঁধেছে ওর মধ্যে। পথে ঘাটে কত লোকের সাথেই তো পরিচয় হয়, কথা হয়, কিন্তু এমন তো কোনোদিনও মনে হয়নি। তবে এই ছেলেটিকে দেখে ওর এমন মনে হলো কেন? এত আকর্ষণ ছেলেটির, কিভাবে তা অস্বীকার করবে সুনয়না? বিলাস বয়সে হয়তো সুনয়নার কাছাকাছি হবে। গ্রাজুয়েশনের পর কয়েক বছর চাকরির চেষ্টা করে কিছুই ফল হয়নি। সারাদিন বন্ধু বান্ধবের সাথে বাইক নিয়ে ঘোরা, আড্ডা আর শরীর চর্চার নামে দীর্ঘক্ষণ জিমে কাটানো, এই ছিল জীবন। গোপীবাবু জোর করেই ছেলেকে ব্যবসায় নামতে বাধ্য করেছেন। সারা জীবন বসে বসে তো আর চলতে পারে না। কিন্তু লোকের টিটকিরি লজ্জায় এ কাজে তার সায় ছিল না। আশেপাশের বাড়িগুলোয় যাও বা লুকিয়ে টুক করে কাজ সেরে আসা যায়, কিন্তু ও বাড়ি তো অনেকটা দূর। তাই ওই রুমালে মুড়ে বোতল আনার মতো সাবধানী পদক্ষেপ। আর এখন বাবা অসুস্থ হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। রোজ আসতে হচ্ছে সুনয়নাদের বাড়ি। সুনয়নাও রোজ যেন অপেক্ষা করতে থাকে ওর জন্য। সন্ধেবেলায় বেশ সুন্দর করে সেজে থাকে। নানা কথায় কাজের অছিলায় ওকে দাঁড় করিয়ে রাখে। জিনিস নেবার ছুতোয় স্পর্শ পাবার চেষ্টা করে। বিলাস সবটাই বুঝতে পারে। মাঝে মাঝে একটু এগিয়ে আবার পিছিয়ে নেয় নিজেকে। কখনো চড়া পারফিউমের গন্ধ নিয়ে খুব কাছে এগিয়ে এসে নিজেই বোতল থেকে দুধ ঢেলে দেয় সুনয়নার হাতে ধরে থাকা সসপ্যানে। সুনয়নার শরীরে ঝড় বয়ে যায়।
একটা দুষ্টু হাসি ঠোঁটের কোণায় তখন বিলাসের। দুজনেই একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে। সেদিন শাশুড়ি মায়ের জ্বর ছিল। বিলাস এলে ওকেই ডাক্তার ডেকে আনার জন্য বলল সুনয়না। ডাক্তার দেখানো, ওষুধ কেনা সব সারতে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। শাশুড়ি মা ঘুমিয়ে পড়েছেন ততক্ষণে। বিলাস চলে যাচ্ছিল। সুনয়নার আবদারে চা খেতে বসলো একটু। চা নিয়ে ওরা বসলো সোফায় পাশাপাশি। এক কথা দু কথায় ওদের মধ্যে দূরত্ব কমতে থাকে। বিলাস খুব গা ঘেঁষে বসেছে। ওর পারফিউমের গন্ধে ঘরটা ভরে আছে। সুনয়না টের পায় সোফার পিছনে হাত ঘুরিয়ে ওর ব্লাউজের খোলা পিঠে পৌঁছেছে বিলাসের হাত। আঙুলগুলো খেলা করছে পিঠের ওপর। সুনয়না লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। একটু সরে যাবার চেষ্টা করার আগেই বিলাসের অন্য হাত শাড়ির ফাঁক গলে ওর কোমরে। দুজনেই সব ভুলে মেতে ওঠে এক উদ্দাম শরীরী খেলায়। এরপর আর পিছু হটার অবকাশ থাকে না। এক বেকার যুবকের সফল না হওয়ার স্বপ্ন আর একাকিত্বে জর্জরিত গৃহবধূর না পাওয়া শারীরিক চাহিদা ওদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। এই খেলাই ছিল ওদের সব না পাওয়ার যন্ত্রণা ভুলে আনন্দ উপভোগের সহজ পথ, যা কেউই অগ্রাহ্য করতে পারেনি। শুরু হলো প্রতিদিনের রাসলীলা। একে অপরকে তৃপ্ত করার প্রবল প্রয়াস। শাশুড়ির খাবারের সাথে দুপুরে রাতে মিশতে থাকলো কড়া ঘুমের ওষুধ। আর তারপর ডুব দিত একে অপরের শরীরের অতলে। কামনার আগুনে পুড়ত। ছোট ছোট শরীরের চিহ্নগুলো খুঁজে নেবার মধ্যে দিয়ে একে অপরকে জানার উদ্দীপনা। নারী শরীরের আড়ালে যে এত রহস্য লুকিয়ে আছে, সুনয়নাকে কাছে না পেলে বিলাস জানতেই পারত না। সুনয়নাও শারীরিক মিলনে যে সুখ তা অনুভব করলো তো বিলাসের কাছেই। এভাবেই চলতে থাকলো দিনের পর দিন। বিলাস যে কখনো সখনো নিজেকে এই অবৈধ সম্পর্ক থেকে সরিয়ে নেবার চেষ্টা করেনি তা নয়, কিন্তু সুনয়নার ওই খোলা পিঠ, পাতলা সিফন নাইটিতে শরীরী আবেদন অস্বীকার করার ক্ষমতা ওর ছিল না। কে কাকে কতটা ভালোবাসে এই প্রশ্ন ছিল এখানে অবান্তর। মেতেছিল শুধু এক অবৈধ নেশায়, যেখানে মনের কোনো জায়গা নেই। সব ভুলে শুধু উজাড় করা ফুর্তি দুজনের সহমতে। কানাঘুষো শুরু হয়েছিল পাড়ায়। অনেকের নজরেই পড়েছিল ব্যাপারটা। কেউ হয়তো খবরটা সৌমেনের কানে পৌঁছে দেবার ব্যবস্থা করেছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষে শাশুড়ি মাকে শুইয়ে দিয়ে এসে সুনয়না তখন বেডরুমের দিকে। সামনে টিভিতে উচ্চস্বরে হিন্দি সিনেমার গান চলছে। মোহময়ী নায়িকার শরীর দুলছে তার সাথে। খাটে আধশোয়া বিলাস রিমোটে আঙুল চালাতে চালাতে সুনয়নার অপেক্ষায়। বাইরে দরজায় কলিং বেলের আওয়াজ। সুনয়না বিরক্ত হয়ে দরজা খোলে। সৌমেন দাঁড়িয়ে দরজায়। কোনো খবর না দিয়ে হঠাৎ এমন করে মুখ ফ্যাকাশে হয়ে যায় ওর। সৌমেন কোনো জবাব দেয় না, গটগট করে ঘরের ভেতর ঢুকে যায়। ঘটনার আকস্মিকতায় সুনয়না বুঝতে পারে না কি করবে। সৌমেন সোজা শোবার ঘরে ঢোকে। বিলাস কিছু বুঝে ওঠার আগেই কলার টেনে নিচে নামিয়েই মুখে সজোরে এক ঘুষি। বিলাস হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘরের মধ্যে শুরু হয়ে যায় মারামারি, চিৎকার। ঘরের আবহাওয়া গরম হতে থাকে। সুনয়না কাঁদতে শুরু করে, ভয় পেয়ে যায় তার ধরা পড়ে যাওয়াতে। কি হবে এবার? ওদের চিৎকার মারামারির শব্দে সৌমেনের মায়ের ঘুম ভেঙে যায়। ছেলের গলার আওয়াজ পেয়ে খোকা খোকা করে হুইল চেয়ার ঠেলে সুনয়নার ঘরের দিকে আসার চেষ্টা করেন। তিনিও আন্দাজ করে ফেলেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। আশেপাশের বাড়ির কানগুলো সজাগ। কেউ কেউ রাস্তায় বেরিয়ে ওদের বাড়ির দিকে ইতিউতি উকি দিতে থাকে। সৌমেন হঠাৎ পকেট থেকে পিস্তল বার করে তাক করে বিলাসের দিকে। সুনয়না ছুটে গিয়ে জড়িয়ে ধরে সৌমেনকে। তুমি আমাকে যা ইচ্ছে শাস্তি দিও, এমন মারাত্মক কিছু করো না, সব শেষ হয়ে যাবে। সৌমেনের মাথায় তখন আগুন। কোনো কথাই কানে ঢুকছে না। বিলাসও নিজেকে বাঁচাতে ঝাঁপিয়ে কেড়ে নিতে চায় বন্দুকটা। হাতাহাতি হয় দুজনের। সুনয়না প্রাণপণ ওদের ঠেকানোর চেষ্টা করে। হঠাৎ তীব্র একটা গুলির আওয়াজ। বাইরের লোকেরা দেখলো পিছনের গেট দিয়ে বেরিয়ে পাঁচিল টপকে একজন ছুটে পালাচ্ছে। ঘরের দরজার মুখে এসে সৌমেনের মা চিৎকার করে কেঁদে উঠলেন। ঘরের মেঝে তখন রক্তে ভেসে যাচ্ছে। খাটের পাশে পড়ে আছে সৌমেনের নিথর দেহ। এক কোণে মাথায় হাত দিয়ে কেমন ফ্যালফ্যাল চোখে চেয়ে আছে সুনয়না সৌমেনের দেহটার দিকে। বাইরে থেকে মানুষজন শুনতে পাচ্ছে বুড়ি শাশুড়ি চিৎকার করে সাপ সাপান্ত করছেন সুনয়নাকে। ওরে সর্বনাশী, বরটাকে তো খেয়ে বসে আছিস বেশ পা ছড়িয়ে। আর কেন? বন্দুকটা তুলে আর একটি গুলি আমার বুকে মার, তবে তো তোর শান্তি হবে। কে কোথায় আছো? আমার ছেলেটাকে বাঁচাও, এখনো হয় তোর প্রাণটা আছে।
বুকের বাদিকের পাঁজর ভেদ করে গুলি বেরিয়ে গেছে। পাড়া প্রতিবেশী ততক্ষণে পুলিশকে খবর দিয়েছে। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে, তড়িঘড়ি অ্যারেস্ট করে সুনয়নাকে। ক্রাইমের জায়গাটা ঘিরে দেয়। উৎসাহী লোকজনকে বাইরে বের করে দিয়ে বডি মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। লোকেরা মহা উৎসাহে বয়ান দিতে ঝাঁপিয়ে পড়ে। বয়স্কা মাকে অন্য ঘরে সরিয়ে নিয়ে যায় একজন মহিলা কনস্টেবল। তিনি মূল সাক্ষী, তার থেকে সব ঘটনা জেনে কেস ডায়েরি সাজাতে হবে পুলিশকে। এই মুহূর্তে উনি কিছু বলার মতো অবস্থায় নেই। পালিয়ে যাওয়া যুবক মানে বিলাসের নাম, নারী নক্ষত্র জানার চেষ্টা চলতে থাকে চাক্ষুষ দেখা জনসাধারণের মধ্যে থেকে। ওকে ধরতে পারলেই জলের মতো সহজ হয়ে যাবে সব। পুলিশকে আর অহেতুক দৌড়ঝাঁপ করতে হবে না কেসটা নিয়ে। পাড়ায় প্রচুর সাক্ষী, সোজা সাপটা পরকীয়া, আর তার জেরে খুনের মামলা। পুলিশের কালো ভ্যান পাড়ার মোড়টা ঘুরে বড় রাস্তায় চোখের আড়ালে চলে গেল। পুলিশও কয়েকজন সাক্ষীর তাৎক্ষণিক বয়ান রেকর্ড করে জিপ স্টার্ট দিল। পিছনে পড়ে রইল সুনয়নার জীবনের একটা কালিমালিপ্ত অধ্যায়। গুজগুজ ফিসফিসগুলো ধীরে ধীরে আলগা হয়ে আবার যে যার পথ ধরল। আর পরবর্তী অধ্যায়ের কাহিনী সে তো ভবিষ্যৎ পাতায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।